আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি আমরিন নিভা। রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যেসব জায়গায় সংস্কার দরকার সেই সব স্থানেই সরকার সংস্কার করবে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল হলে গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় এই মন্তব্য করেন তিনি। বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে সরকার। গণমাধ্যমে যে সব জায়গায় সংস্কার দরকার তা করা হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের সকল নিবন্ধিত গণমাধ্যমকে একত্রে জড়ো করতে পারার একটা সুযোগ তৈরি হয়েছে। সরকার রাষ্ট্রের পক্ষ থেকে গণমাধ্যমের মহৎ উদ্দেশ্যকে সামনে এগিয়ে নিতে সহযোগিতা করবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। গণতান্ত্রিক রাষ্ট্রে কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য যে সমস্ত জায়গাতে মেরামত করা দরকার সকলকে সাথে নিয়ে সেই সব জায়গাতে আমরা মেরামত করবো। এবং সেই এরিয়াগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে গণমাধ্যম। এবং সেক্ষেত্রে আমরা বলে রেখেছি যে আমরা গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করবো এবং সেই লক্ষ্যে আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা পথ চলব। 2015 সালে বরিশালের ক্রস ফায়ারে ছাত্রদল নেতা সহ দুজনকে হত্যা মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহ সহ 4 আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ হবে এই বিচারিক কার্যক্রম। এর আগে বুধবার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ আওয়ামী শাসনামলে ডিজিএফআই এর জেআইসিতে গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে চলমান সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ রয়েছে। সকালে এই সব মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তা সহ মোট 5 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী জিএম মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহমুদ, বিচার কাজ শুরু হয়েছে কিনা এবং সাক্ষ্য গ্রহণ নিয়ে সেখানে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? ইভা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুটো ট্রাইব্যুনালেই আজ কিন্তু দুটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। এর মধ্যে ট্রাইব্যুনাল 2-এ বরিশালের আগুলঝরায় ক্রসফায়ারের ছাত্রদল নেতাসহ দুজনকে হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। গতকাল সূচনা বক্তব্যের মাধ্যমে এবং প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ এই মামলার বিচার কাজ শুরু হয়। আজ একজন পুলিশ পরিদর্শক তিনি সাক্ষ্য দিচ্ছেন, অর্থাৎ সে সময়ে যেসব ঘটনা ঘটিয়েছেন অভিযুক্তরা সেগুলাই কিন্তু আদালতের কাছে তিনি উপস্থাপন করছেন। আমরা এজলাসে ছিলাম, তিনি তুলে ধরছেন সে সময়ের বর্ণনাগুলো। একই সাথে ট্রাইব্যুনাল 1-এও আজকে একটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। এটি হচ্ছে আওয়ামী লীগ শাসনামলে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে রেখে গুম নির্যাতনের মামলা। এখানে চলমান সাক্ষ্য গ্রহণ, যদিও কিছুক্ষণের মধ্যেই এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আমরা আজকে যতটুকু তথ্য আমরা পেয়েছি, একজন সাক্ষী তিনি সাক্ষী দিবেন, তিনি গুম এবং নির্যাতনের শিকার, তার নাম সুমন। আমরা এমনটি তথ্য পেয়েছি এবং তাকে এজলাসে ওঠানো হয়েছে। আমরা ধারণা করছি হয়তো কিছুক্ষণের মধ্যেই এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং হয়তো আমরা আশা করছি পরবর্তী সংবাদে এই দুটি ট্রাইব্যুনালের বিচারিক নির্দেশনা কি আসে আদালতের কাছ থেকে সেটি হয়তো আপনাকে জানাতে পারবো। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তথ্য আমার কাছে ছিল সেটি জানাতে চেষ্টা করলাম। ইভা, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার 12 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। গতকাল বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ আগামী 1 জুলাইয়ের মধ্যে কার্যকর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আগামী 2 জুলাই তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবে বলে গণ্য হবেন। বঙ্গোপসাগরে দেখা মিলছে না ইলিশ সহ সামুদ্রিক মাছের। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র এখন মাছশূন্য। উপকূলীয় বরগুনার প্রায় কয়েক হাজার ট্রলার সহ জেলে মাছ শিকারে গেলেও কাঙ্ক্ষিত মাছ পায়নি জেলেরা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ট্রলার মালিক ও মাছ ব্যবসায়ীরা। স্থানীয় বাজারে দেখা মিলছে না সামুদ্রিক মাছ। এদিকে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে গত 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিনে নিষেধাজ্ঞা মেনে চলেন জেলেরা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে বরগুনার পাথরঘাটা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম শুভ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
শুভ, বাজারে মাছ সরবরাহের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র, জানেন যে এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে ইলিশ সহ সামুদ্রিক মাছ কিন্তু সরবরাহ করা হয়। কিন্তু গত কিছুদিন আগে শেষ হয়েছে 58 দিন নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার পরে কিন্তু জেলেদের সরকার যে দিয়েছিল জেলেদের সুফল পাওয়ার জন্য, সেই সুফল কিন্তু জেলেরা পাচ্ছেন এবং কাঙ্ক্ষিত মাছ কিন্তু সাগরে শিকার করতে পারছেন। এবং জেলেদের কাছ থেকে অনেকে ট্রলার মালিক এবং জেলেরা যে বলেছেন যে এখানকার যে এই যে পুরো খালের ট্রলারগুলো কিন্তু নোঙর করা রয়েছে এবং এই ট্রলারগুলো কিন্তু সাগরে 58 দিন নিষেধাজ্ঞা শেষে কিন্তু মাছ শিকারে গিয়েছিল, সেগুলো কিন্তু ঘাটে ফিরে আসতেছে একদম মাছ শূন্য। কারণ অনেকে বলেছেন যে এই নিষেধাজ্ঞার সময় অনেকে কাগজ কলমে নিষেধাজ্ঞা দেখালেও বাস্তবে কিন্তু রূপান্তরিত হয়নি। গোপনে কিন্তু কিছু অসাধু চক্র কিন্তু সাগরে মাছ শিকার করার কারণে কিন্তু এমনটা হয়েছে বলে কিন্তু অনেকে মনে করছেন। কিন্তু এর প্রভাব পড়েছে কিন্তু বাজারে আমরা দেখেছি আজকের যে সামুদ্রিক মাছের কিন্তু যে দাম বৃদ্ধি এবং সহ কিন্তু যে দেখেছি যে প্রচুর পরিমাণ কিন্তু এই ঘাটে মাছ নিয়ে আসার কথা, কিন্তু সেক্ষেত্রে পুরো ঘাট খালি এবং এতে কিন্তু বাজারে মাছের দামও অনেক বৃদ্ধি পেয়েছে। এবং কর্তৃপক্ষ যেটা সামনে মাছ পাওয়ার আশঙ্কা করছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সঠিকভাবে কিন্তু কোনো ট্রলারে বেশি মাছ নিয়ে কিন্তু ঘাটে এখন পর্যন্ত আসেনি, এমনটা কিন্তু বিএফডিসি কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন। এই ছিল আমার কাছে বরগুনা পাথরঘাটা থেকে সর্বশেষ। শুভ, ধন্যবাদ আপনাকে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ড্রেসম্যান কারখানার সরবরাহ করা পানি পান করার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। অসুস্থ শ্রমিকদের মধ্যে পেট ব্যথা, বমি, ডায়রিয়া ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দিলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়। ঘটনার পর শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কারখানার কার্যক্রম ব্যাহত হয়। এদিকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। হাসপাতালে রোগীদের বর্তমান অবস্থা কেমন দেখছেন, এই বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। জি, আপনি যেমনটি জেনেছেন, প্রতিদিনের মতো সকাল 9টার দিকে কিন্তু ড্রেসম্যান কারখানার শ্রমিকরা তাদের কাজে যোগদান করেছেন। যোগদানের পরে সেখানে কারখানার ভিতরে যে পানি পান করেছে, তারপরেই কিন্তু কারখানার শ্রমিকরা ধীরে ধীরে সবাই অসুস্থ হয়ে পড়েছেন। তারপরে কিন্তু কর্তৃপক্ষ এবং শ্রমিকরা কিন্তু উদ্ধার করে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা দেওয়া হয়। আমি এই মুহূর্তে উপস্থিত আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমার পিছনে যদি একটু দেখাই, এখানে কিন্তু রোগীরা ফ্লোরের মেঝে কিন্তু শুয়ে আছে এবং বিভিন্ন রোগী এখানে চিকিৎসা নিচ্ছে এবং হাসপাতালে যে কর্তৃপক্ষ ডাক্তার এবং নার্স রয়েছেন তারা কিন্তু তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সেবা দিচ্ছে এবং অনেকেই সেবায় অনেকটা সুস্থতা হয়ে ফিরে আসছে। তবে কারখানার কর্তৃপক্ষদের সাথে আমি কিছুটা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে আসলে পানি যে পান করেছে তারপরে তারা অসুস্থ হয়ে পড়ছে না, আসলে কেন পানি পান করার পর অসুস্থ হয়েছে এই বিষয়টি তারা তদন্ত করে খতিয়ে দেখবেন। এদিকে শ্রমিকদের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে এই কারখানার যে পানি ট্যাঙ্কি রয়েছে সেই ট্যাঙ্কি কখনোই তারা আসলে পরিষ্কার করেন না, যার ফলে এই পানির দূষিত হওয়ার কারণে এই অসুস্থ হয়ে পড়েছেন রোগীরা। আপনাকে বলি প্রায় শতাধিকের উপরে কিন্তু এই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন। এখন কিন্তু শ্রমিকদের মাঝে একটা আতঙ্ক বিরাজ করছে। এদিকে উপজেলা যে নির্বাহী কর্মকর্তা রয়েছেন এবং ওসি রয়েছেন তারা কিন্তু তদন্তে হাসপাতালে এসেছেন। আসলে মূলত কি বিষয়, আমি ডাক্তারের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন মূলত আসলে এই পানি দূষিত কারণেই হয়তো এই অসুস্থ হওয়ার কারণ রয়েছে বলে তিনি জানিয়েছেন। এদিকে শ্রমিকরা দুই একজন সেবা নিয়ে কিন্তু চলে যাচ্ছে, বাকি শ্রমিকরা কিন্তু এখনো হাসপাতালের মেঝেতে শুয়ে আছে এবং সেবা নিচ্ছে। জি, এই ছিল কালিয়াকৈর থেকে ড্রেসম্যান কারখানার যে শ্রমিকদের অসুস্থ হয়ে পড়েছেন সেই সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের পটিয়ায় অপহরণে 2 দিন পর 5 বছর বয়সী শিশু মোহাম্মদ জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে পটিয়া পৌরসভার গোবিন্দার খিল এলাকার পূর্বপাড়া গ্রামে বাড়ির পাশের ময়লার ভাগাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জায়হান একই এলাকার গ্যারেজ ব্যবসায়ী শাহজাহানের একমাত্র সন্তান। এই ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 5 প্রতিবেশীকে আটক করেছে।
ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে রুখে দিল 52 বছর পর বিশ্বকাপে কোয়ালিফাই করা ডিআর কঙ্গো। টেক্সাসের হিউস্টনে ম্যাচের ৬ষ্ঠ মিনিটে জোয়াও নেভেসের গোলে এগিয়ে যায় পর্তুগিজরা। এরপর প্রথমার্ধে যোগ করার সময়ের ইউহান উইসার গোলে সমতায় ফেরে কঙ্গো। ৫৪ মিনিটে জোয়াও ক্যান্সেলো বল জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। টেক্সাসের হিউস্টনে একদিকে মাঠে নেমে ইতিহাসের পাতায় নাম লেখানো পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল, অন্যদিকে দীর্ঘ 52 বছর পর বিশ্বকাপে কোয়ালিফাই করা ডিআর কঙ্গো। তবে নামে ভারে এগিয়ে থাকা পর্তুগিজদের রুখে দিয়ে ইতিহাস গড়লেন সেবাস্তিয়ান দেসাবের দল। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে রবার্তো মার্তিনেজের শিষ্যরা। তার ফল পেতে বেশি সময় লাগেনি তাদের। ৬ষ্ঠ মিনিটে জন নোভেসের গোলে উল্লাসে মেতে ওঠে পর্তুগিজ সমর্থকরা। ১-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেন পর্তুগাল। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি কঙ্গো। দীর্ঘ 52 বছর পর বিশ্বকাপে কোয়ালিফাই করা আফ্রিকান দলটি সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে। প্রথমার্ধে যোগ করার সময়ে ইয়ান উইসার চোখ ধাঁধানো গোলে সমতায় ফেরে ডিআর কঙ্গো। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে দুই দলই আক্রমণের ধার বাড়ায়। ম্যাচের ৫৪ মিনিটে বল জালে জড়ান জোয়ান কনসালো, তবে অফসাইডের কল্যাণে রেফারি সেই গোল বাতিল করলে কপাল পড়ে মার্টিনেজ বাহিনীর। এরপর ক্রিশ্চিয়ানো রোনালদোরা একের পর এক আক্রমণ চালালেও ভাঙতে পারেনি কঙ্গোর রক্ষণভাগ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হয় ১-১ ব্যবধানের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। কাজী মাহিম হাসান, RTV। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ পৌনে ২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।